আসসালামু আলাইকুম আদাব। আজকে আমি আমার নিজের গল্প শেয়ার করব আপনাদের সাথে। অনেকেই আমার সম্পর্কে জানতে চান বা আমি আসলে কিভাবে ইংরেজি শিখেছি সেই জিনিসটি জানতে চান। কারণ যার কাছে আসলে যাকে আমরা ফলো করি বা আমিও আসলে যাকে ফলো করি তা আমারও মানে জানতে মন চায় তাদের সম্পর্কে যে আসলে তিনি কিভাবে ইংরেজি শিখেছেন। একইভাবে আমার সম্পর্কে আমাকে যারা ফলো করছেন আমাদের ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে অথবা সরাসরি আমার যারা ছাত্র তারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আসলে স্যার আপনি কিভাবে ইংরেজি শিখেছিলেন। তো আজকে আমি আমার সেই গল্পটি আপনাদের জন্য করব। আই হোপ ইউ উইল বি মোটিভেটেড। আমার মনে হয় যে এটা আপনাদের জন্য কিছুটা হলেও মোটিভেশন কিংবা কিছুটা হলেও ইন্সপায়ারেশন দিতে পারে ফিউচারে আপনাদেরকে ইংরেজি শেখার এবং ইংরেজি শেখার পথটা সম্পর্কে। তো ইংরেজি শেখার বিষয়টা যেহেতু ইংরেজি একটি ভাষা এবং এটা একটা স্কিল ওরিয়েন্টেড বিষয়, তাই দক্ষতার বিষয়টা তো আর মানুষের এমনি এমনি আসে না, এটার জন্য অনেক কাঠখড় পোহাতে হয়। আদারওয়াইজ কিন্তু একটা মানুষের দক্ষতা সহজে আসে না। তো আমি শুরু করব আমার ইংরেজির শেখার যে গল্প সেখান থেকে। আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি। তো আমি ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনা করেছি। অষ্টম শ্রেণী থেকে যখন আমি নবম শ্রেণীতে উঠি তখন আমি ইংরেজি সাবজেক্ট আমি ফেল করি। তো ফেল করার পরে আমার ভেতরে তখন একটা জেদ সৃষ্টি হয়ে যায়। বাই দ্য ওয়ে, ফেল করার জন্য আবার আমাকে সায়েন্স দেওয়া হচ্ছিল না। তখন আবার আমার স্বপ্ন ছিল আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হব বা আমি সফটওয়্যার নিয়ে কাজ করব, এই ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হব, এইরকম কিছু নিয়ে আমার প্ল্যান ছিল। সো ওই সময়টাতে আসলে দেখা গেছে যে মানে আমাকে প্রমোট করতে দেওয়া হচ্ছিল না বা সায়েন্স দেওয়া হচ্ছিল না। প্রমোট যাও একটু দিয়েছিল, প্রমোশন দিয়েছিল, কিন্তু আমাকে সায়েন্স দেওয়া হচ্ছিল না। তো তখন আমার খুব মন খারাপ হয়ে গেল। তারপর আমি ইংরেজিটাকে খুব ভালোভাবে ধরি, যাতে ইংরেজিতে আমি আমি আর কখনো ফেল না করি। তো এরপর ইংরেজি খুব সিরিয়াসলি ধরতে যেয়ে আসলে ওই নাইনের যে প্রথম 6 মাস ইংরেজি খুব খুব স্ট্রংলি আমি পড়াশোনা করি এবং মোটামুটি ফার্স্ট টার্ম পরীক্ষা হতো আমাদের সময়, সেই পরীক্ষায় আমি মোটামুটি ইংরেজিতে একটা ভালো রেজাল্ট করি। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে কি, আমি অষ্টম শ্রেণী থেকেই আমার বাসায় আমি পত্রিকা রাখতাম। বিশেষ করে প্রথম আলো পত্রিকাটা তখন বেশ পপুলার ছিল, এখনও পপুলার। তো ওই পত্রিকাটা আমি বাসায় রাখতাম। তো সেই পত্রিকা পড়তে পড়তে আমি সেখানে দেখেছিলাম যে বাংলাদেশে যখন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, আমি মাঝে মাঝে নিয়োগ বিজ্ঞপ্তি পড়তাম, ওই সময় আমি নিয়োগ বিজ্ঞপ্তি পড়তাম। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতাম যে ইংরেজিতে কথা বলা জানতে হবে এবং হচ্ছে কম্পিউটারে খুব ভালো মানে আইডিয়া থাকতে হবে। তো আমি তখন চিন্তা করলাম যে আসলে কম্পিউটারের আইডিয়া তো, তখন কম্পিউটারের অনেক দাম, কম্পিউটার তো এখন কেনা সম্ভবই না, তাহলে ইংরেজির আইডিয়াটা মানে ইংরেজিতে কথা বলতে হবে, এটা কী করে সম্ভব। তো তখন তো আর এত রিসোর্স ছিল না, ইন্টারনেটের এত অ্যাভেলেবেল ব্যবহার ছিল না বা ইন্টারনেট ছিলই না আমাদের কাছে ওই সময়টাতে। আমরা মোবাইল ফোনই ইউজ করি, নোকিয়া 3310 জাতীয় ফোন যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি। তো তখন আমার মানে আমি কি করলাম, তখন ওই যে ইংরেজি পত্রিকা প্রতিদিন রাখা শুরু করলাম, মানে প্রথম আলোর পরিবর্তে আমি ডেইলি স্টার প্রতিদিন রাখা শুরু করলাম এবং ডেইলি স্টার থেকে আমি আননোন ওয়ার্ডগুলো বের করে করে এগুলোর মিনিং বোঝার চেষ্টা করতাম এবং এটা নিজে নিজেই করতাম, কোনো শিক্ষকের সাহায্য ছাড়া। তো ওইটা করতে যেয়ে এটা আবার আরেকটা বোরিং ব্যাপার আমার কাছে হয়ে গেল যে এত শব্দ, মানে আমি শব্দ লিখতে লিখতে মোটামুটি 3 থেকে 4টা ডায়েরি বা 5টা ডায়েরি বা খাতা আমি ভরে ফেলছি এবং দেখা গিয়েছে একটা শব্দ আমি 25 বার 30 বারও লিখেছি। তার মানে সেই শব্দটি আমি 25 বার 30 বার ভুলে গেছি বিধায়, কিন্তু আমি 25 বার 30 বার সেই শব্দটি লিখেছি। তো এত কঠিন কঠিন শব্দ, যাই হোক, পরে খুব বোর লাগলো। বোর লাগার পরে আমি কি করলাম, তখন ইংরেজি পত্রিকা সপ্তাহে 7 দিন থেকে কমিয়ে সেটা সপ্তাহে 1 দিন নিয়ে আসলাম। শুধু শুক্রবার করে আমি ইংরেজি পত্রিকা রাখি, আর বাকি যে ডেগুলো আছে সেই ডেগুলোতে হচ্ছে আমি বাংলাদেশি যে পত্রিকা আছে বা বাংলা যে পত্রিকা আছে সেটা রাখি। তো এইভাবে করতে করতে মোটামুটি আমার 9-10-এর সময়টা ইংরেজি পত্রিকা পড়ে পড়ে আমার মোটামুটি রিডিং স্কিলটা ইমপ্রুভ করলো, সাথে আমার ভোকাবুলারি স্কিল ইমপ্রুভ করলো, কিন্তু স্পিকিং স্কিল কিন্তু ইমপ্রুভ করেনি। তো যখন আমি ইন্টারমিডিয়েটে উঠি, এইচএসসি বা ইন্টারমিডিয়েটে যখন আমি উঠি, ওঠার পরে আমি মানে হাত খরচের জন্য বাবার কাছে টাকা চাইবো, চিন্তা করলাম একটু টিউশনি করি। তো টিউশনি করা শুরু করলাম, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। ও, গল্পটি বলা হয়নি, পরে কিন্তু আমাকে সায়েন্স দেওয়া হয়েছিল। তো যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তাই আমি ফিজিক্স পড়াতাম, কেমিস্ট্রি পড়াতাম, ম্যাথ পড়াতাম, কম্বাইন করে তখন হয়তো সপ্তাহে 6 দিন 1-1.5 ঘন্টা করে পড়িয়ে সারা মাসে 200 টাকা পেতাম। ওইটা দিয়ে আমার মোটামুটি পকেট খরচটা চলে যেত। তো তখন মাথায় আসলো যে আমার এখন ইংরেজি স্পিকিংটা প্র্যাকটিস করা দরকার। তো স্পিকিং প্র্যাকটিস করার জন্য কী করতে হবে, আমি তো কোনো গাইডলাইন পাচ্ছি না, কোথাও কোনো গাইডলাইন নেই, তাহলে আমার পক্ষে কীভাবে স্পিকিং করা সম্ভব। তা আমি একদিন বাজারে যেয়ে স্পিকিংয়ের উপরে বই কিনে নিয়ে আসলাম। সেই বইয়ের উপরে কিছু আইডিয়া পেলাম যে আসলে কীভাবে স্পিকিং করতে হয়।
তারপর আমি চিন্তা করলাম যে আমি আসলে এইভাবে করে তো আমার হচ্ছে না ইংরেজি শেখা, আমি একটা কাজ করি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো পড়ানো বাদ দিয়ে দিই, আমি ইংরেজি পড়ানো শুরু করি। তো ওই সময় কমিউনিকেটিভ ইংলিশটা প্রথম চালু হয়, তার মানে হচ্ছে যে সিন আনসিন কম্প্রিহেনশন থেকে যে কোশ্চেন এবং অ্যান্সারের যে ব্যাপারটা, এটা আমাদের 1-2 বছর পর থেকেই শুরু হয়। মানে আমরা এসএসসি পরীক্ষা যে বছর দিয়েছি তার 1-2 বছর পর থেকেই শুরু হয়। তো ওই সিস্টেমটাতে আমি অভ্যস্ত ছিলাম না। তারপরেও যেখানে অন্যান্য অনেক টিচার বাংলাদেশের মানে তারা খুব মানে অনেকে ইংলিশ টিচিং ছেড়েই দিয়েছে ওই সিলেবাসের কারণে। সো ওই সময়টাতে আমি ইংলিশ টিচিং শুরু করেছি। তো দেখা গেছে যে আমি নিজেই ভালোভাবে পারি না, কিন্তু তারপরে আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল কি, আমি যেহেতু আগের 2 বছর ইংরেজি পত্রিকা পড়েছি, তাই আমি ভালো ওয়ার্ড মিনিং জানতাম। এই কারণে সিন আনসিন কম্পিটিশনে আমার ওয়ার্ড মিনিং জাতীয় সমস্যাগুলো কম হয়েছে। তখন আমি কি করলাম, ওই যে মানে নিজেকে ঠেকানোর জন্য আমি ইংলিশ টিচিং শুরু করলাম, সেটা একাডেমিক টিচিং, এবং নিজে নিজে ইংরেজি বলা শুরু করলাম। স্টুডেন্টদের সাথে মাঝে মাঝে একটু ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। তো স্টুডেন্টরাও বাহাবা দেয়, ভালো লাগে, মোটিভেশন পাই। এবং আমি বন্ধুদের সাথেও ইংরেজি কথা বলার চেষ্টা করি, তবে কিছু কিছু বন্ধুবান্ধব আমাকে প্রচণ্ড রকমের ডিনাই করে এবং তারা আমাকে প্রচুর খোঁচা মারে, দুষ্টামি করে, মানে নানা ধরনের মানে মানে ডিমোটিভেটিং হওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো তারা আমার সাথে করে। সবাই না, আমার কিছু কিছু ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা এটা করতো। তো এইটার কারণে তাদের সামনেও আমি অতটা এক্সপোজ করতাম না। তো দেখা গেছে যে এইভাবে করতে 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 এইচএসসি আমার কমপ্লিট হয়ে গেল। তো এইচএসসি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আমি চিন্তা করলাম যে ওকে, আমি এবার যেহেতু পরবর্তী আমি অনার্সে যাচ্ছি, সো আমার এখন আমি স্পিকিং করার একটু মানে স্পিকিং কোনো কোর্স যদি করা যায় তাহলে আমি করার চেষ্টা করি। তো আমি তখন কিন্তু এর মধ্যে ওই যে গত 2 বছর মানে এইচএসসির যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ইংলিশ টিউশন করতে যেয়ে বা ইংলিশ পড়াতে যেয়ে কিন্তু আমার মোটামুটি ইংলিশ স্কিল অনেকটাই ইমপ্রুভ করে ফেলেছে, এবং আমি নিজে নিজে প্রচুর নিজে নিজে কথা বলতাম। এবং সারা রাত আমি ওই যে ওয়াকম্যান বা সিডি ম্যান যেটাকে বলে, সেটাকে কানে দিয়ে সারা রাত আমি ইংরেজি শুনতাম। বিবিসির যে সিডি পাওয়া যেত বাজারে, সেই সিডিগুলো এনে আমি সরাসরি সারা রাত ওই সিডিগুলো শুনতাম। তো সিডি শুনতাম সারা রাত, অলমোস্ট সারা রাতে শুনতাম, এবং সাথে হচ্ছে যে স্পিকিংটা নিজে নিজে প্র্যাকটিস করতাম। আর পত্রিকা কখনোই আমি পড়া ছাড়িনি। পত্রিকা আসলে নিয়মিত পত্রিকা পড়তাম এবং পড়তে আমার ভালো লাগতো। পত্রিকা পড়তে পড়তে সে একটা অভ্যাস আমার ভিতরে তৈরি হয়ে গিয়েছিল। তো এইচএসসি পরীক্ষা যখন দিয়ে ফেললাম, দেন আমি আমার মানে অনার্সে ভর্তি হওয়ার পরপরই আমি কী করলাম, একটা কোর্সে ভর্তি হলাম ঢাকায় একটা প্রতিষ্ঠানে। ভর্তি হওয়ার পরে সেখানে আমি আসলে কোর্সটাতে ভর্তি হলাম এই কারণে, আমি দেখার জন্য যে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটা কী আসলে জিনিসটা। তো ওইখানে কোর্সে ভর্তি হওয়ার পরে টিচার যিনি ছিলেন তিনি আমাকে খুব পছন্দ করলেন, কারণ হচ্ছে আমি ওনার কথায় খুব ভালোভাবে ইংরেজিতে রেসপন্স করছিলাম, এবং আমি যে কিছুটা ইংরেজি জানি এটা উনি বুঝতে পেরেছিল। তো পরবর্তীতে উনি আমাকে অফার করে যে আমি মানে টিচিং করব কি না। তা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আমি টিচিং করব। তা আমি ভেবেছি, উনি আবার আমাকে জিজ্ঞেস করেছে আপনি কি কোনো টিচিং করেন এখন? তা আমি বললাম হ্যাঁ, আমি একাডেমিক ইংলিশটা পড়াই। তো ভাবছি যে আমি ল্যাঙ্গুয়েজটা একটু ইমপ্রুভ করতে চাচ্ছি। তো তখন উনি আমাকে বলল ঠিক আছে, আপনার সিভিটা নিয়ে আপনি আমার কাছে একটু দেখা করবেন। তখন সিভি কী জিনিস সেটা আমি জানি না। তো সেই সিভি বা বায়োডাটা যেটা বলেছে আমাকে মানে নিয়ে দেখা করার জন্য, সেটা আমি এক বড় ভাইকে দিয়ে ফোন করে ওই বায়োডাটা জিনিসটা 1 পেজে তৈরি করে, 1 পৃষ্ঠা, আমার তো আর খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, 1 পৃষ্ঠা আমি তৈরি করে মোটামুটি আমি তার কাছে দিয়ে দিলাম। তারপরে উনি সরাসরি ইংরেজিতে উনি আমি যে কোচিং করে ভর্তি হয়েছিলাম সেখানকার যে এইচআর, সে আমার ইন্টারভিউ নেওয়ার পরে আমি ইন্টারভিউতে টিকে গেলাম। দেন আমার টিচার ট্রেনিং হলো প্রায় 10 থেকে 12 দিন বা 15 দিনের মতো সম্ভবত, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু 1 সপ্তাহের ভিতরে আমি কোয়ালিফাইড হয়ে গেলাম। 15 দিনের ট্রেনিং আমি 1 সপ্তাহে কোয়ালিফাইড হয়ে গেলাম। তারপর থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংটা শুরু করলাম, মানে স্পোকেন ইংলিশ কোর্স দিয়ে আমি মেনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং শুরু করি। কিন্তু ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ কোর্সের আগ পর্যন্ত কিন্তু আমি কোনো ধরনের ইংলিশ স্পোকেন কোর্স বলেন বা রাইটিং কোর্স বা ফনেটিক্স কোর্স বা আইএলস, এই কোর্স সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না। তো কোনো কোর্স সম্পর্কে ধারণা না নিয়ে সরাসরি আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হয়ে গেলাম। এটা খুবই মানে মানে অদ্ভুত একটা বিষয়। তারপর আমার পড়াশোনার মানে বাকি যে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, এরপরে আমি বাকি যে পড়াশোনা যখন আমি শেষ করলাম, এই শেষ করতে করতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংটা পাশাপাশি দিয়ে ফেলি, এবং ওই সময়টাই আমি যখন স্পোকেন ইংলিশের ক্লাস শুরু করি বা টিচিং করা শুরু করি, আমার আবার একটা একাডেমিক টিচিং মানে একটা সেন্টার ছিল যেটা আমার এরিয়াতে, সেখানে আবার আমি তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং দেওয়াও শুরু করে দিই। সো একই সাথে আমি 2 জায়গায় কোচিংয়েও ক্লাস নিচ্ছি, আবার এখানেও নিচ্ছি। সব কিছু মিলিয়ে আমার মোটামুটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে একটা ভালো স্কিল ইমপ্রুভ করলো। তো এইখান থেকে মোটামুটি আমার যাত্রা শুরু, এবং এরপর দেখলাম যে যত ক্লাস নিচ্ছি তত ফেমাস হচ্ছি, তত মানুষ আমাকে চেনছে,
এবং মানুষ আমাকে ফলো করা শুরু করেছে এবং এর মাঝখানে ইন দ্য মিন টাইম আমি আইএলটিএস পরীক্ষা দিয়ে ফেলেছিলাম একজন টিচারের হেল্প নিয়ে। এটাও কোনো কোচিং করে না, জাস্ট একজন টিচারের হেল্প নিয়ে 3 মাসের মাথায় আমি আইএলটিএস পরীক্ষা দিয়ে একটা ব্যান্ডেজ করে আমি অ্যাচিভ করি। তো এরপর থেকে আইএলটিএস টিচিং দেওয়া শুরু করি, প্রায় 2003 থেকে আইএলটিএস টিচিং দিচ্ছি। এখন তো কত 2020 সাল, সো নিয়ারলি অ্যাবাউট প্রায় 17 ইয়ার্স মানে আমি এই পেশার সাথে জড়িত। কিন্তু আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হব এটা কিন্তু মানে বা এটাকেই আমার মেইন প্রফেশন হিসেবে নিয়ে নিব, এটা কিন্তু আজকে থেকে জাস্ট 2012-তে আমার প্রতিষ্ঠানটা আমি স্টার্ট করি। এই 2012-তেও আমার প্ল্যান ছিল না যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হব, বাট আমি কী করেছি, টিচিংয়ের পাশাপাশি বেশ কিছু বিজনেসও করেছিলাম। তো ওই বিজনেসগুলো আমি লস করি এবং হিউজ অ্যামাউন্ট অফ মানি, প্রচুর বড় অঙ্কের টাকা আমি লস করি। তখন আমি যে জবগুলো করতাম এবং আমি যে টিচিং জব করতাম, পাশাপাশি আমি আইটিতেও জব করেছি, এই জবগুলো আমার আর ভালো লাগলো না। তখন আমি কি করলাম, আমি নিজেই চিন্তা করলাম যে আমার ভিতরে কী স্কিল আছে। তখন অনেক হিসাব নিকাশ করে দেখলাম আমি খুব ভালো প্রেজেন্টেশন দিতে পারি, আমি বিজনেস স্ট্র্যাটেজিসগুলো ভালো বুঝি, যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু পরবর্তীতে বিজনেস ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছি এবং ইংরেজিতে পরে মাস্টার্স করেছি। তো সেটা আমাকে খুব মানে মানে আমাকে আমার মানে আমার আমার ভিতরে এই জিনিসটা কাজ করলো যে আমার বিজনেস স্ট্র্যাটেজি মোটামুটি আমি বুঝি এবং বিভিন্ন জায়গায় জব করার কারণে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে ভালো। তারপরে আমি টিচিংটা মোটামুটি ভালো বুঝতে পারি এবং প্রেজেন্টেশনটা ভালো দিতে পারি। সো আমি এটাকে প্রফেশন হিসেবে নিতেই পারি। যদিও আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ইভেন আমার নিজের প্যারেন্টস, তারাও কেউ রাজি ছিল না এটাকে আমি পেশা হিসেবে নিব, কারণ এটা পরিচয় দেওয়ার মতো পেশা না, এরকমই সবাই মনে করে। বাংলাদেশের আসলে টিচিং পেশাটাকে এখনও অতটা ওইভাবে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট একটা পেশা এটাকে মানে ধরা হয় না। কিন্তু খুবই মজার বিষয় হচ্ছে কি, এই পেশায় থেকে আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে টাকা ইনকাম করেছি এবং যথেষ্ট সম্মান কুড়িয়েছি, যেটা হয়তো আমার অন্য কোনো পেশায় গেলে সম্ভব হতো কি না আমি জানি না। তো আপনাদের সাথে এই গল্প করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আসলে দেখেন প্যাশন কিভাবে একটা মানুষের প্রফেশনে পরিণত হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করাটা কখনোই আমার মানে ইচ্ছে ছিল না যে এটা নিয়ে আমি এটা আমার একটা প্রফেশন হবে বা এটার উপরে আমার ক্যারিয়ারটা দাঁড়াবে, এটা নিয়ে কিন্তু কখনোই আমার কোনো প্ল্যান ছিল না। কিন্তু কি হয়েছে, এইটার উপরে আমি যেহেতু প্যাশন কাজ করেছে, এটার ভিতরে একটা আবেগ কাজ করেছে, একটা অনুভূতি কাজ করেছে, এটা ভালো লাগতো আমার কাছে। এখান থেকে করতে 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 এটার ভিতরে একটা প্রগাঢ়তা তৈরি হয়ে যায় এবং সেটা আমাকে প্রতিনিয়ত, যেহেতু ভালোবাসার প্রগাঢ়তা একসঙ্গে কাজ করে, সো এইটা আমাকে, এই কাজ করাটা আমাকে প্রতিনিয়ত করতে করতে একটা সময় স্কিল করে ফেলে। এই স্কিলই আজকে আমাকে আপনাদের সামনে বসে এই যে মানে বসে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপরে লেকচার দেওয়াচ্ছে। এবং আজকে আমার এই চ্যানেলটিতে প্রায়, যখন আমি এই চ্যানেলটির ভিডিও করছি তখন প্রায় 43-44 হাজারের মতো আমার সাবস্ক্রাইবার। তো 40,000 সাবস্ক্রাইবার অবশ্যই এটা এমনি অ্যাচিভ হয়নি। আপনারা যারা আমার ভিডিও দেখেন হয়তো ভালো লাগে বিধায় আপনারা ভিডিও দেখেন। সব টিচারের লেকচার ভালো লাগে না, আমারও লাগে না, হয়তো আমারটা ভালো লাগে বিধায় কিন্তু আপনারা দেখেন। তো আপনারা যারা আমার মানে সাবস্ক্রাইবার, তাদেরকে আমি বলবো যে দেখেন, ভাষা তো এটা একটা, তাই না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা ভাষা। এই ভাষাটা কিন্তু একটা দক্ষতার বিষয়, আর এই দক্ষতা কিন্তু কখনোই চেষ্টা ছাড়া, চর্চা ছাড়া হয় না। সুতরাং আমি আমার 8ম শ্রেণী থেকে ইংরেজি চর্চা করার চেষ্টা করে এসেছি, সেটা আজকে আপনাদের সামনে আমাকে টিচার বানিয়ে দিয়েছে। তো সুতরাং আপনারা যারা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে স্কিল করতে চাচ্ছেন, এখানে স্কিল হতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে দয়া করে আপনারা, প্রথম একটা অ্যাডভাইস থাকবে আপনাদের জন্য আমার, শর্টকাট পথ খুঁজবেন না প্লিজ। ডোন্ট ফলো এনি শর্টকাট ওয়ে। শর্টকাট ওয়েতে অনেক সময় অনেক কিছুর সাকসেস আসলেও স্কিলের সাকসেসটা সহজে আসে না, দক্ষতার সাকসেস কখনো আসে না। আপনি আপনার মাতৃভাষা শিখতেও কিন্তু 3 থেকে 5 বছর সময় লাগিয়ে দিয়েছেন। তো সুতরাং যদি মনে করেন সময় নষ্ট হয়ে গেছে, হাতে আর সময় নাই, এটা ভুল ধারণা। হাতে পর্যাপ্ত সময় আছে, আপনার লাইফ টাইম হাতে সময় আছে। সুতরাং আমি যেটা বলবো, আপনারা মোটেও অধৈর্য হবেন না। হাতে আপনাদের যেটুকু সময় আছে সেই সময়টাকে ভালোভাবে কাজে লাগান। আমি যেভাবে বলছি, আমি এই টিপসগুলোই কিন্তু আপনাদেরকে দিই। আমি ইংরেজি পত্রিকা পড়ার টিপস দিই, এটা পড়ে যান, আপনার রিডিং স্কিল ইমপ্রুভ করবে, আপনার ভোকাবুলারি স্কিল ইমপ্রুভ করবে, আপনার গ্রামার স্কিল ইমপ্রুভ করবে, শুধুমাত্র এক ইংরেজি পত্রিকা থেকে। ইংরেজি নিয়মিত শুনে যান, আপনি স্পিকিং এবং লিসনিং দুটো স্কিলই কিন্তু ইমপ্রুভ করবে। তো সুতরাং আপনারা এই 2-3টা জিনিসকে যদি রেগুলার প্র্যাকটিস করে যান, আশা করি যে আপনারা অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে ইংরেজিতে স্কিল হয়ে যাবেন। আমার কাছে বা আপনাদের কাছেও দেখবেন এমন অনেক ভুরি প্রমাণ আছে যে কখনো ইংরেজি কোর্স করে নাই, কিন্তু সে ইংরেজিতে এক্সপার্ট, কথা বলায় খুবই এক্সপার্ট, খুবই ফ্লুয়েন্টলি কথা বলে।
আবার অনেকেই আছে এই পর্যন্ত 10 জায়গায় কোর্স করে ফেলছে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না। তার মানে ব্যাপারটা কিন্তু নলেজ গ্যাদারিংয়ের সাথে সম্পর্কিত না, ব্যাপারটা স্কিলের সাথে সম্পর্কিত। ইংলিশ স্পিকিং কীভাবে ইমপ্রুভ করবেন তার উপরে কিন্তু অনেক ভিডিও, অনেক লেকচার আমি দিয়েছি, সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। এবং আশা করি আমার আজকের যে বিষয়টি, আমি কিভাবে আসলে এই পথ পাড়ি দিয়ে আজকে এই পর্যন্ত আসলাম, সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও এভাবে পথ পাড়ি দিয়ে প্রথমে স্পিকিংটা ইমপ্রুভ করেন, তারপরে লিসনিং, তারপর রিডিং, তারপর রাইটিং, এবং একটা সময় যে আইএলটিএসের প্রিপারেশন নেন, আইএলটিএস পরীক্ষা দিয়ে দেন। আপনার সার্টিফিকেটটার প্রয়োজন হোক আর না হোক, আইএলটিএসটা প্রিপারেশন নেন, আইএলটিএসের একটা সার্টিফিকেট অ্যাচিভ করেন, আপনার লাইফে এটা অনেক কাজে দিবে, নিশ্চিত থাকেন কাজে দিবে। আজকে আইএলটিএসের সার্টিফিকেট আছে বিধায় আমি আইএলটিএসের উপর লেকচার দিতে পারি, আপনারা কিন্তু আমার সেই লেকচারটা শুনেন। কিন্তু যদি আমার কাছে এই সার্টিফিকেট না থাকতো, আমি যদি এই পরীক্ষাটা না দিতাম, অথবা সার্টিফিকেট বাদ দেন, সার্টিফিকেটের বয়স তো আমার 2005-এ শেষ হয়ে গেছে, তাহলে আপনি যদি আমার যদি ওই এক্সপিরিয়েন্সটা না থাকতো, আমি যদি পরীক্ষাটা না দিতাম, আমি কিন্তু আপনাদেরকে আজকে টিচিং দিতে পারতাম না, আমার কোনো আইডিয়াই থাকতো না এই বিষয়ের উপরে। তো সুতরাং আপনার জীবনে কখন কোনটা কিভাবে কাজে লেগে যায় এটা কিন্তু বলা খুবই মুশকিল। দয়া করে আমি যে গাইডগুলো দিলাম সেই গাইডগুলো ফলো করবেন। আর আমি চাই আপনারাও কোনো এক সময় এরকমই মানুষের সামনে দাঁড়িয়ে আপনার নিজের জীবনের সফলতার গল্পটা বলে বেড়ান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।